আমরা রাসায়নিক গতিবিদ্যার এর আগে 5টা পার্ট পড়েছি, 5খানা অংশ পড়েছি আমরা। এবার আমরা 6th পার্ট পড়ব আজকে। রাসায়নিক গতিবিদ্যার এটা হচ্ছে লাস্ট পার্ট। এটা খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে এখানে, ভালো করে একটু খেয়াল করে শুনবে। প্রথমে দেখো, রাসায়নিক গতিবিদ্যার যে 6 নম্বর যে অংশটা আজকে পড়ছি, তাতে প্রথম পয়েন্ট হচ্ছে যে বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব, এবং এখানে আরএনএসের সমীকরণ আছে। আরএনএসের সমীকরণ আগে পেয়েছো, অ্যাসিড এবং বেস যে পড়েছো, আর অ্যাসিড সংক্রান্ত বা বেস সংক্রান্ত আরএনএসের ইকুয়েশন রয়েছে আয়োনাইজেশনের উপর বেস করে। তো এখানে একটু অন্যরকম ইকুয়েশন, যে আমরা সাধারণত জানি যে উষ্ণতা বৃদ্ধি করলে কোনো বিক্রিয়ার গতিবেগ বেড়ে যায়, এবং তার একটা মোটামুটি হিসেব যেটা, সেটা হচ্ছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে রিয়াকশান রেটটা সাধারণত বা রিয়াকশানের রেটটা বৃদ্ধি পায়, এবং সেটা কী হারে বৃদ্ধি পায়, যে হার ধ্রুবকের যা মান থাকে সেটা 2 থেকে 3 গুণ। কোনো রিয়াকশানের ক্ষেত্রে 2 গুণ হতে পারে, আবার কোনো রিয়াকশানের ক্ষেত্রে 3 গুণ। মোরলেস 2 থেকে 3-এর মধ্যে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার যে হার ধ্রুবকের মানটা বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে রিয়াকশানের রেট বেড়ে যায়। হার ধ্রুবক বেড়ে যাওয়া মানে রিয়াকশান রেটটা বেড়ে যাওয়া। তো এখানে একটা টার্ম পড়তে হবে, সেটা হচ্ছে একটা টার্ম হচ্ছে যে টেম্পারেচার কোফিশিয়েন্ট, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে সেই রিয়াকশানের হার ধ্রুবক কত হলো এবং তার প্রাথমিক অবস্থায় কত ছিল, এই দুটোর যে অনুপাত, তাকে বলছি আমরা উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিশিয়েন্ট। অর্থাৎ হচ্ছে কে T+10 লেখা মানে হচ্ছে যে 10 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর ফলে টি হচ্ছে প্রাথমিক উষ্ণতা ধরে নাও, তাহলে হার ধ্রুবকের মান T+10-এ এবং T ডিগ্রি সেলসিয়াসে সে অনুপাতটা 2 থেকে 3-এর মধ্যে থাকে। এই যে অনুপাতটাকে বলা হচ্ছে কি উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিশিয়েন্ট। এরপরে বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে উষ্ণতার সম্পর্কিত যে আরএনএসের সমীকরণ, সেটা হচ্ছে k = a × e⁻⁻ এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট সমীকরণ। এটা আরএনএসের সমীকরণ, যে কোনো রিয়াকশানের উপরে টেম্পারেচার বাড়ানো কমানোর ফলে তার রেটটা কী হারে বৃদ্ধি পায়। এখান থেকে কিন্তু আমরা যথেষ্ট আরও সঠিকভাবে এটা আমরা বার করতে পারবো। আগে টেম্পারেচার কোফিশিয়েন্ট যেটা করলাম, সেটা হচ্ছে আমরা শুধু যেখানে বোঝালাম যে রিয়াকশানের রেটটা বেড়ে যায় যদি কিনা টেম্পারেচার বৃদ্ধি করানো হয়। এখন এখানে টেম্পারেচার বৃদ্ধি করালে কী হারে রিয়াকশান রেটটা বেড়ে যাবে, সেটা কিন্তু আমরা আরএনএসের সমীকরণ থেকে পাবো। এই সমীকরণে কে হচ্ছে হার ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতাকে নির্দেশ করছে, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এ হচ্ছে একটা নতুন ধ্রুবক, তাকে আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক গুণাঙ্ক। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর সম্পর্কে একটু পরে আমি বলবো ব্যাপারটা কি, অর্থাৎ কত সহজে মলিকিউলগুলো বা অণুগুলো কাছাকাছি এসে তারা আরও কাছাকাছি এসে রিয়াকশান ঘটানোর মতো অবস্থায় আসতে পারবে, আর সেটাই হচ্ছে তাকেই আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এই রাশিটার কোনো একক নেই, কারণ ই এর একক মানে ইএ হচ্ছে, এখানে ইএটা আমি বলিনি, ইএটা হচ্ছে তোমরা আগে পড়েছো যে অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়করণ শক্তি। কোনো রিয়াকশান ঘটাতে গেলে একটা মিনিমাম এনার্জি দরকার হয়, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। তো এই যে e⁻⁻⁴ এর কোনো একক নেই, কারণ হচ্ছে ইএ অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জির একক এবং আরটি এদের এককটা কিন্তু অভিন্ন হওয়ার জন্য ইউনিটলেস, কোনো একক এখানে নেই। ইএকে বলা হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, এবং তার এককটা নর্মাল যেমন শক্তির একক হয় তেমনই, অর্থাৎ কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল। এবার অ্যাক্টিভেশন এনার্জিটা কী জিনিস সেটা আমরা এখন পড়ব, যে সক্রিয়করণ শক্তি। প্রত্যেকটা মলিকিউলের মধ্যে কিন্তু একটা শক্তি আছে, কিন্তু সেই শক্তি নিয়ে তারা রিয়াকশন করতে পারে না, তাকে বাইরে থেকে আরও শক্তি দিতে হয়, সেই শক্তিটা নিয়ে তারা একটু সক্রিয় হয়ে ওঠে এবং তখন বিক্রিয়া করে। তো যে মিনিমাম শক্তি দরকার তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। মানে এমন একটা শক্তি যে শক্তিটা তার অ্যাভারেজ যে এনার্জি অটোমেটিক আগে থাকতে ছিল তার থেকে একটু বেশি এনার্জি, যেটা জাস্ট সাফিসিয়েন্ট টু রিয়্যাক্ট, তাকে বলছি আমরা
সক্রিয়করণ শক্তি। এর ডেফিনেশনটা ভালো করে পড়বে, এর সংজ্ঞাটা পরীক্ষায় আসে। আর এই সক্রিয়করণ শক্তির মানটা কিন্তু প্রত্যেকটা রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু ফিক্সড, নির্দিষ্ট রিয়াকশানের ক্ষেত্রে মানটা নির্দিষ্ট। এখন সক্রিয়করণ শক্তির ব্যাখ্যাটা এখানে আমি গ্রাফের সাহায্যে আমি এখানে দিচ্ছি। তো প্রথমে ধরো একটা আমরা ধরলাম এ আর বিসি রিয়াকশান করছে, অর্থাৎ এই দুটো বিক্রিয়ক পদার্থ এ প্লাস বিসি রিয়াকশান করার সময় এই তিনটে এ বি সি, তিনটে লেটার আমি লিখেছি। এটা হচ্ছে এ, এটা বিসি, এটা একটা বিক্রিয়ক পদার্থ, এটা আর একটা বিক্রিয়ক পদার্থ। তারা একত্রিত হয়ে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হবে, অর্থাৎ সক্রিয় একটা যৌগ তৈরি হবে, সক্রিয় যৌগ। মাথায় স্টার দেওয়া মানে হচ্ছে এর শক্তিটা বেশি। তারপরে এই সক্রিয় যে কমপ্লেক্স মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেটা আবার ব্রেক করবে, ব্রেক করে এ বি আর সিতে কনভার্ট হবে। ছিল কিন্তু এ প্লাস বিসি, এখানে হলো এ বি প্লাস সি। তাহলে এই যে একটা অ্যাডাক্ট তৈরি হলো, এর এনার্জি কিন্তু বেশি। কার থেকে বেশি? না, এই দুটোর প্রথম যে এনার্জি ছিল তার থেকে বেশি, বা এই যে প্রোডাক্ট তৈরি হলো তার থেকেও কিন্তু এর এনার্জিটা বেশি, কারণ মাথায় আমি স্টার দিয়েছি। তো এনার্জিটা কেন বেশি হয়েছে? কারণ এ এবং বিসিকে একটা বাইরের থেকে যে এনার্জি সাপ্লাই করতে হয়েছে, সেই সাপ্লাইড এনার্জিটা নিয়ে এর শক্তিটা বেড়ে গেছে। শক্তি যখন বেড়ে তখন এরা রিয়াকশানটা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে অংশটা রয়েছে এর মধ্যে রিয়াকশানটা কিন্তু অটোমেটিক ঘটছে, এবং তার ফলে এটা ব্রেক করে এ বি এবং বিসিতে কনভার্ট হচ্ছে। তো এখানে যে দুটো গ্রাফ আমি প্যারালাল রেখেছি, এটা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া মানে এক্সোথার্মিক রিয়াকশান, এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশান মানে তাপ শোষক বিক্রিয়া। সবসময় মনে রাখবে এটা হচ্ছে এই যে E1 লিখেছি, E1 মানে হচ্ছে এটা এ প্লাস বিসি, দেখো লেখা আছে। এটা হচ্ছে এ বি প্লাস সি, অর্থাৎ এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। অর্থাৎ আগে যে এটা আমি দেখিয়েছি এইটা থেকে কিন্তু এই গ্রাফটা আমি করছি। আর এন্ডোথার্মিক রিয়াকশান মানে তাপ শোষক রিয়াকশানের ক্ষেত্রে এ প্লাস বিসি, আর এটা লিখছি কি এ বি প্লাস সি। তাহলে মনে রাখবে এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে বিক্রিয়কের থেকেও কিন্তু বিক্রিয়ত পদার্থের শক্তিটা বেশি, আর এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের শক্তিটা থেকে বিক্রিয়ত পদার্থের শক্তিটা কম, কারণ শক্তি নির্গত হয়ে যাচ্ছে মানে শক্তিটা কমে যাচ্ছে। তো এইখানটায় এই যে রিয়াকশানের ক্ষেত্রে আমরা যদি শক্তি দিই, তাহলে এই এ প্লাস বিসি এদের যে শক্তিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে একটা লিমিট যেটা আছে ম্যাক্সিমাম লিমিট সেখানে পৌঁছচ্ছে। এখানে যখনই শক্তিটা আসে, অর্থাৎ এ এবং বিসি এর একটা অ্যাডাক্ট তৈরি করছে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে, তখন এটা এত বেশি এনার্জেটিক যারা রিয়াকশানটা তখনই পারফর্ম করছে এবং তখন নতুনভাবে ভেঙে গিয়ে এই প্রোডাক্টটা তৈরি করছে। তো এখান থেকে মিনিমাম যে এনার্জিটা অলরেডি একটা এনার্জি ছিল, তারপরে এনার্জিটা বেড়ে গেছে। তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট থেকে কতটা বেড়েছে? এই পরিমাণ শক্তি বেড়ে গেছে। এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। যদি আমরা এ প্লাস বিসি যদি এ বি প্লাস সি, অর্থাৎ আমরা যদি ফরওয়ার্ড রিয়াকশানটাকে কনসিডার করি। আবার যদি আমরা ব্যাকওয়ার্ড কনসিডার করি, অর্থাৎ আমরা যদি ধরে নিলাম যে এইভাবে এ বি সি এটা মিলে তৈরি করছে, এ বি সি অ্যাটাক তৈরি করছে, তারপরে এ প্লাস বিসিতে কনভার্ট। অর্থাৎ যদি আমরা ব্যাকওয়ার্ড কনসিডার করি, তখন কিন্তু আমরা দেখব যে এইখান থেকে আস্তে আস্তে এনার্জিটা এদিকে বাড়ছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড আমরা দিকে এগোবো, তাহলে শক্তিটা আস্তে আস্তে বাড়ছে। আগে ছিল এই লেভেলের এনার্জি, পরে হয়েছে এই লেভেল, তাহলে কতটা এনার্জিটা বাড়াতে হচ্ছে? E_A2, এই যে এটা E_A2 করলাম, এটা E_A1 করলাম। তাহলে আমরা বলতে পারি যে এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা কম, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা বেশি। এটা কিন্তু খুব ভালো একটা MCQর জন্য খুব ভালো করে মনে রাখবে যে এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে দেখব যে সক্রিয়করণ শক্তির মানটা কম, আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা বেশি। এই যে ডেলএইচটা হচ্ছে বিক্রিয়ার এনথ্যালপি, সেটা হচ্ছে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের শক্তির পার্থক্য, অর্থাৎ E2 মাইনাস E1 করলে ডেলএইচ পাবো। এখানে অবভিয়াসলি ডেলএইচটা নেগেটিভ হবে, কারণ E2টা কম, E2 থেকে E1 বিয়োগ করলে জিনিসটা নেগেটিভ আসবে। আচ্ছা, এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে খেয়াল করো যে এ প্লাস বিসি এটা রিয়াক্ট্যান্ট, আমরা এইটাকে ধরছি এ প্লাস বিসি, এই রিয়াক্ট্যান্টের এনার্জিটা কম ছিল, আর প্রোডাক্ট হচ্ছে এ বি প্লাস সি, এর শক্তিটা বেশি হবে, কারণ এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে শক্তি শোষণ হয়, ফলে শক্তি বেড়ে যায়। তো এখানে আমরা যদি ফরওয়ার্ড রিয়াকশান কনসিডার করি, তাহলে এ প্লাস বিসি থেকে এবিসি, তারপরে হচ্ছে এ বি প্লাস সিতে কনভার্ট হচ্ছে। তাহলে আগে এনার্জি ছিল এই লেভেলে,
তাহলে কতটা শক্তি তার বাড়াতে হয়েছে না EA1 পরিমাণ বাড়াতে হয়েছে, অর্থাৎ এই পরিমাণটা, এটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। তারপরে এটা প্রোডাক্টে কনভার্ট হয়েছে, মানে এই অবস্থায় যখনই এসছে এটা হাইলি এনার্জেটিক এবং এর মধ্যে অণু পরমাণুর মধ্যে রিয়াকশানটা ঘটছে, তার ফলে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। এটা আমরা ফরওয়ার্ড যদি কনসিডার করি। যদি ব্যাকওয়ার্ডে যাই তাহলে AB + C এটা ভেঙে গিয়ে তৈরি করবে A + BC, অর্থাৎ AB থেকে AB + C এটা মিলে তৈরি করছে, এই অ্যাডাক্ট তৈরি করার মাধ্যমে A + BC তে কনভার্ট হচ্ছে। তাহলে AB + C এটা যদি ব্যাকওয়ার্ড রিয়াকশান হয়, তাহলে আমরা এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে আমরা ধরবো কি যে এনার্জি লেভেলটা আগে এই ছিল, তারপরে এই লেভেলে উঠছে, অর্থাৎ এখানে সক্রিয়করণ শক্তি এটা EA2, তারপরে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশানের জন্য যে সক্রিয়করণ শক্তি তার মানটা ব্যাকওয়ার্ড রিয়াকশানের থেকে কিন্তু বেশি হচ্ছে, অর্থাৎ এইটার উল্টো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেটা আমি নিচে আবার লিখে দিয়েছি সে পয়েন্টটা, যে তাপদায়ী বলতে এক্সট্রিম রিয়াকশানের ক্ষেত্রে ΔH এর মান হচ্ছে E2 - E1, অর্থাৎ এটা E2টা কম এটা বেশি, তার জন্য ΔH এর মানটা অলওয়েজ নেগেটিভ হবে। আর ফরওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা কম, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে বেশি। আর তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে E2 - E1, অর্থাৎ E2টা বেশি E1টা কম, সেজন্য এটা পজিটিভ হবে। সবসময় মনে রাখবে এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ΔHটা পজিটিভ হয়, আর এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ΔHটা নেগেটিভ হয়, এটা খেয়াল রাখতে হবে। আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে আমরা এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সক্রিয়করণ শক্তির মানটা ফরওয়ার্ডের ক্ষেত্রে কম হয়, বেশি হয়, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কম হয়। তো এটা হচ্ছে তোমার সক্রিয়করণ শক্তি সম্পর্কিত কিছু কথা বললাম। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে আমরা আরএনএসের সমীকরণে যেটা পেয়েছিলাম, যে এই যে অংশটা, এই টার্মটা E⁻⁻ EA/RT এর তাৎপর্যটা কী, এটা দিয়ে আমরা কী বুঝতে পারি। E⁻EA - EA/RT এটা মানে হচ্ছে কি, দেখো এটা আমি লিখে দিয়েছি এটা করে, যে সক্রিয়করণ শক্তি বা এর বেশি শক্তিযুক্ত বিক্রিয়ক অণুর সংখ্যা বাই হচ্ছে মোট বিক্রিয়ক অণুর সংখ্যা। তার মানে E⁻⁻ EA/RT এটার মানে হচ্ছে যে কতগুলো অণু সক্রিয়করণ শক্তি পেয়েছে, অর্থাৎ রিয়াকশান করার জন্য রেডি, আর মোট কটা অণু রয়েছে। এই যে অণু, এই যে ভগ্নাংশ, এইটার নাম, এটাই হচ্ছে E⁻⁻ EA/RT। তো এটা খুব সুন্দর একটা টপিক, সেটা সহজ একটা বুঝতে পারবে, আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো, এটা বুঝতে পারবে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়া যদি সক্রিয়করণ শক্তি বেশি হয়, কী বললাম, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা বেশি হয়, তাহলে অবশ্যই সেই রিয়াকশানটা তার রেটটা কিন্তু কমে যাবে। সক্রিয়করণ বেশি মানে সক্রিয়করণ শক্তি অ্যাক্টিভেশনে যে বেশি, মানে তাকে অ্যাক্টিভেট করতে বেশি শক্তি লাগছে, ফলে সময় বেশি লাগবে, রিয়াকশান রেট কমে যাবে। আর যে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা কম, অর্থাৎ অ্যাক্টিভেট করতে শক্তি কম লাগছে, অর্থাৎ সে বিক্রিয়া খুব তাড়াতাড়ি ঘটে যাবে, বিক্রিয়ার হারটা বেশি হবে। সেটা আরও সহজ করে আমি এখানে লিখে দিয়েছি যে EA যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি EA/RT বেশি হবে, তার মাইনাস পাওয়ার করে E⁻⁻ EA/RT, তাহলে সেটা কম হবে। EA বেশি তাহলে EA/RT বেশি হবে, E⁻⁻ EA/RT তাহলে কম হবে, কারণ মাইনাস বসে গেছে, তাহলে কম হবে। এইটা কম হওয়া মানে হচ্ছে কি, দেখো যে ফর্মুলাটাতে লিখে দিয়েছিলাম, EA কম হওয়া মানে E⁻⁻ EA/RT, এইটা মানে হচ্ছে সক্রিয়করণ শক্তি বা এর বেশি শক্তিযুক্ত বিক্রিয়ক অণুর সংখ্যা বাই হচ্ছে মোট অণুর সংখ্যা, এটার মান কমে যাওয়া মানে হচ্ছে সক্রিয়করণ শক্তিপ্রাপ্ত অণুর সংখ্যাটা কমে যাওয়া। এখানে সেটাই লিখছি আমরা যে E⁻⁻ EA/RT যদি কম হয় তাহলে সক্রিয়করণ শক্তিপ্রাপ্ত অণুর সংখ্যাটা কমে যাবে, ফলে অণুর সংখ্যা যদি কমে যায় তাহলে এক কথায় রিয়াকশান রেটটা কমে যাবে। আবার দেখো টেম্পারেচার দিয়ে বলতে পারে যে শক্তি, যেমন সক্রিয়করণ শক্তিটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। যদি কোনো রিয়াকশানে যদি আমরা সক্রিয়করণ বেশি সাপ্লাই করতে চাই তাহলে কিন্তু টেম্পারেচার বাড়াতে হবে। তো এখানে আমরা দেখো যদি টেম্পারেচার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে EA/RTটা কম হয়ে যাবে, কারণ টিটা তো এখানে নিচে রয়েছে, এই ভগ্নাংশটার নিচের অংশে টি রয়েছে, তাহলে টি বেশি হওয়া মানে EA/RTর মানটা কম হবে। আর EA/RTর মানটা মাইনাস করে দিলাম মানে কি, এটা তাহলে বেশি হয়ে যাবে। এটা যদি EA/RT যদি কম হয় তাহলে E⁻⁻ EA/RT বেশি হবে।
এইটা বেশি হওয়া মানে এই কথাটার মানে কি? এইটার মানে হচ্ছে যে সক্রিয়করণ শক্তিযুক্ত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা, যে সমস্ত বেশি সংখ্যক অণু সক্রিয়করণ শক্তি পেয়ে গেছে, অর্থাৎ সক্রিয়করণ শক্তি সম্পন্ন অণুর সংখ্যাটা বেশি, ফলে কী হবে, রিয়াকশন করতে বেশি পরিমাণ সক্ষম হবে এবং বিক্রিয়ার হারটা বেশি হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম কি উষ্ণতা বাড়ালেও কিন্তু রিয়াকশান রেটটা বেশি হয়, সক্রিয়করণ শক্তিটা যদি বাড়ে তাহলে কিন্তু রিয়াকশান রেটটা কম হয়। এইবারে এখানে একটা প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য, হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে লেখচিত্র থেকে আমরা কিভাবে অ্যাক্টিভেশন এনার্জি বার করতে পারি। তোমায় কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি বার করতে পরীক্ষায় দেবে, কিন্তু লেখচিত্র কথা বলা থাকবে না, যে শুধু লেখা থাকবে যে সক্রিয়করণ শক্তি তুমি কিভাবে নির্ণয় করবে। তখন আমাদের কী করতে হবে, আরএনএসের সমীকরণটা নিতে হবে। আমরা জানি যে কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর-টি। তাহলে এটা আমি লগ নিলাম, লগ বলতে প্রথমে এলএন করলাম, এলএন কে ইকুয়ালস টু এলএন এ টু দি পাওয়ার মাইনাস এ বাই আর-টি। সেখান থেকে লগে কনভার্ট করলাম, লগে কনভার্ট করলে এই ইএ মাইনাস আর-টিকে আগে লিখলাম, তাহলে লগ কে ইকুয়ালস টু কী হবে, লগ কে ইকুয়ালস টু কী হবে, মাইনাস এ বাই আর-টি প্লাস লগে। এটা হচ্ছে অনেকটা সরলরেখার সমীকরণ, ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সি। তো এখানটায় আমরা প্লট করব লগ কে ভার্সেস 1/t, যেহেতু নেগেটিভ আছে তাহলে নতিটা নেগেটিভ নতি আসবে, তো নতি ইকুয়ালস টু মাইনাস এ বাই 2.303 আর। গ্রাফটা নিচের দিকে নামাতে হবে, এর নতি থেকে কিন্তু নতিটা কীভাবে আসছে এখান থেকে তুমি খেয়াল করো, যে আমরা যদি 1/t-কে যদি প্লট করি তাহলে এই অংশটা, এই পুরো অংশটা কিন্তু মাইনাস ই বাই আর-টি, এই টি বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু পুরোটা এম বা নতি বোঝাবে যেটা। তো লেখচিত্রের সাহায্যে আমরা এই নতিটা মেপে নেব লেখচিত্র থেকে, এবং সেখান থেকে আমরা ইয়েটা ক্যালকুলেশন করব। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে এটা এইচএসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে সক্রিয়করণ শক্তি কীভাবে নির্ণয় করবে। তোমাকে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখাতে হবে, এই ম্যাথমেটিক্যাল ফর্ম, এবং সেখান থেকে এই গ্রাফটা করতে হবে। এটাতে মিনিমাম 2 মার্কস থাকতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এর কনসেপ্টটা অন্য ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এবারে আমরা এই যতক্ষণ যা পড়লাম, বিশেষ করে আজকের যে লেকচারটা দিলাম যেটা, তার ওপরেই কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আনুষঙ্গিক প্রশ্ন, উষ্ণতা গুণাঙ্ক বলতে কী বোঝো, বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব সংক্রান্ত আরএনএসের সমীকরণটি লেখো, এসব যা যেখানে আছে লেখচিত্র অঙ্কন করে এসবগুলো রয়েছে, এটা তোমরা অ্যান্সারগুলো করবে, বইতে আছে, দেখে নেবে। এখন দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে সক্রিয়করণ শক্তি, এই ধরনের এই যে ফর্মুলাটা লিখে দেওয়া হয়েছে, ওটা অ্যাকচুয়ালি আরএনএসের সমীকরণটা লগ নেওয়ার পরে দুটো আলাদা উষ্ণতায় আলাদা হার ধ্রুবক বার করে তাদের অনুপাত করে এই ফর্মুলাটা আসে। সে সিম্পলিফিকেশানটা আমি আর করে দেখাচ্ছি না, দরকারও নেই। লগ K2 বাই K1 ইকুয়ালস টু ইএ বাই 2.303 আর T2 মাইনাস T1 বাই T1 T2। এখানে K1 এবং K2 হচ্ছে দুটো, একটা বিক্রিয়ার দুটো হার ধ্রুবক এবং দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, দুটো আলাদা আলাদা উষ্ণতায় আলাদা আলাদা হার ধ্রুবক, তার অনুপাতের লগ নিলে এই সমীকরণটা আসে। ইয়ে মানে আগে বলে দিয়েছি সক্রিয়করণ শক্তি, আর হচ্ছে একটা গ্যাস ধ্রুবক, সবই জানো। এবার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে নিচের অঙ্কটা তোমাকে করতে হবে। এই অঙ্কটা আমি দিয়েছি, এরকম ধরনের অঙ্ক বইতে আছে, তবুও তোমরা আশা করি পারবে। যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে 50 ডিগ্রি উষ্ণতা এবং 100 ডিগ্রি উষ্ণতায়, তাহলে T1 আর T2 মানটা 50 আর 100 আমরা বসাবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেলসিয়াসে আছে, তাকে আমরা কিসে কনভার্ট করব, কেলভিনে কনভার্ট করব, বসাবো, কনভার্ট করে বসিয়ে নেব। এবং এই দুটো উষ্ণতা বলছে হার ধ্রুবকের মানটা 1.5 × 10⁷ সেকেন্ড ইনভার্স। এটা অবভিয়াসলি ফার্স্ট অর্ডার রিয়াকশান, বুঝতেই পারছো, কারণ ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স রয়েছে, এবং 4.5 × 10⁷ সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে কে এর মান দুটো বলে দেওয়া রয়েছে, আর আর এর মানটা বসিয়ে দেবে। যদি জুলে বসাতে চাও, জুলে বসালে তাহলে সক্রিয়করণ শক্তির মানটা জুলে হবে। যদি মানটা বড় বের হয় তাহলে তুমি তাকে কিলো জুলে কনভার্ট করবে। যদি মনে করো না আমি ক্যালোরিতে বসাবো, আর এর মান ক্যালোরিতে বসাতে পারো, যেমন খুশি আর কি। তুমি আর এর মানটা যা বসাবে সেইটাই কিন্তু এক সক্রিয়করণ শক্তির মানটা আমরা সেই ইউনিটে পাবো। এটা তোমার বাড়ির জন্য টাস্কটা দিলাম। এবারে কোনো রিয়াকশনের উপরে অনুঘটকের প্রভাব কী, অর্থাৎ অনুঘটক কী কাজ করে। অনুঘটকের কাজ জাস্ট হচ্ছে রিয়াকশানটাকে ঘটিয়ে দিয়ে চলে যাওয়া। অনুঘটক কী করে, কোনো রাসায়নিক বিক্রিয়ার যে শক্তিটা, যেটা যাকে আমরা বলেছি সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, তাকে কমিয়ে দেয়।
অর্থাৎ সক্রিয়করণ শক্তি যদি কমে যায় তাহলে রিয়াকশানটা সহজে হবে, আর ওই জন্য বিক্রিয়ার হারটা বেশি হয়। কিন্তু সক্রিয়করণ শক্তি কমালেও ডেল্টা এইচ অর্থাৎ হিট অফ দ্য রিয়াকশান বা এনথ্যালপি চেঞ্জ কিন্তু তার কিন্তু পরিবর্তন হয় না। কারণ কি, অনুঘটক কিন্তু বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ত পদার্থকে বদলাতে পারে না। অনুঘটক থাকলেও যে রিয়াকশন হবে, অনুঘটক না থাকলেও সেই রিয়াকশন হবে, মানে একই প্রোডাক্ট একই রিয়াক্ট্যান্ট। অনুঘটক এসে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার পুরো মোডটাকে চেঞ্জ করতে পারে না। কি করতে পারে, সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে দিয়ে রিয়াকশন রেটটাকে বাড়িয়ে দিতে পারে। একটু ভালো করে পড়ে রাখবেন। এবার অনুঘটকের সংক্রান্ত আমি কিছু একটা গ্রাফ করে দিয়েছি, যে অনুঘটক থাকলে একটা রিয়াকশানের গ্রাফটা কেমন হয় আর অনুঘটক না থাকলে কেমন হয়। এখানে দুটো লাইন আছে, দেখবে দুটো গ্রাফ, একটা হচ্ছে নীল কালি দিয়ে করেছি আমি, আর একটা হচ্ছে লাল কালি দিয়ে। দুরকম কালি রয়েছে। একটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে, এই যে লাল লাইনটা এটা হচ্ছে অনুঘটক, আমি লিখে দিয়েছি যে ইয়ে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, আর ইএ ড্যাশ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। এই লাল দাগটা হচ্ছে ক্যাটালিস্টের জন্য, ওই জন্য আমি তলে আন্ডারলাইন লাল কালি দিয়ে করে দিয়েছি। আর এই যে গ্রাফটা এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, ওই জন্য আমি এখানে ব্লু কালি দিয়ে আন্ডারলাইন করেছি। অ্যাকচুয়ালি এই লাইনটা দেওয়ার মানে হচ্ছে নীল এবং লাল কালিকে আলাদা করে ইন্ডিকেট করা। তো এই যে লাল যেটা, সেটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে, আর নীলটা হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে। তাহলে দেখো লালের ক্ষেত্রে দেখো সক্রিয়করণ শক্তির মানটা কম, আর এখানে দেখো নীল কালি দিয়ে, অর্থাৎ এখানে অনুঘটক নেই, এর সক্রিয়করণ শক্তির মানটা বেশি। যদি সক্রিয়করণ শক্তির মানটা বেশি হয় তাহলে রিয়াকশান রেটটা কিন্তু স্লো হয়ে যাবে। কিন্তু দেখো এই বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থ দুটোই কিন্তু একই রয়েছে, অনুঘটক থাক বা অনুঘটক না থাক, বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থ যেহেতু এই দুটোর প্রকৃতি সেম, তাহলে ডেল এইচের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ তুমি আগে পড়েছো ডেল এইচ হচ্ছে একটা স্টেট ফাংশন, এটা ডিপেন্ড করবে অনলি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেজ, ডাজ নট ডিপেন্ড আপন দ্য রুট অর পাথ টু প্রডিউস চেঞ্জ। যে রুট বা পাথে আমরা বিক্রিয়াটা করি না কেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। অর্থাৎ এখানে দুটো পথ, কিন্তু একটা পথ হচ্ছে কি, এটা অনুঘটকের উপস্থিতির পথ, আর এটা হচ্ছে কি অনুঘটকের উপস্থিতি ছাড়া। তো অনুঘটক থাকা মানে আমি এরমভাবে সহজ করে বলে দিচ্ছি, যদি রাস্তায় যদি ট্রাফিক পুলিশ থাকে তাহলে কিন্তু তোমার জ্যামটা তোমার কম পাবে, তুমি অর্থাৎ সহজে তুমি যেতে পারবে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট সহজে হয়ে গেল। আর যদি রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকে, যদি তাহলে যে যার মতো গাড়ি এদিক সেদিকে ডান দিক বাঁ দিক চেপে দেবে, ফলে কী হবে, জ্যাম হয়ে যাবে, অর্থাৎ তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে তোমার সময় বেশি লাগবে। তো এইটা হচ্ছে ট্রাফিক পুলিশ নেই, তাতে অনুঘটক নেই, এটা হচ্ছে ট্রাফিক পুলিশ আছে। অনুঘটক থাকলে রিয়াকশান রেটটা বেশি হয়, অর্থাৎ তুমি ঠিকঠাক রাস্তায় গাড়ি চালাতে পারবে। এখন আমরা যেটা নতুন টপিকস পড়বো এবারে, একটা বিক্রিয়া কৌশল বলে, রিয়াকশান মেকানিজম আগে পড়েছো অর্গানিকে, কিন্তু এখানে আমরা একটু ফিজিক্যাল কেমিস্ট্রির আমরা রিয়াকশান মেকানিজম পড়ব। দু রকমের এখানে থিওরি আছে, একটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি বা অন্তর্বর্তী দশা তত্ত্ব বা অন্তর্বর্তী অবস্থা তত্ত্ব, আর একটা হচ্ছে কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। ট্রানজিশন স্টেট থিওরি অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। সেটা কী জিনিস আমি একটু আগে দেখালাম তোমাদের ABC দিয়ে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করার আগে তাদের যে শক্তিটা থাকে সেই শক্তি তারা কিন্তু বিক্রিয়া করতে পারে না, বাইরে থেকে কিছু এনার্জি আমাদের সাপ্লাই করতে হয়। সাপ্লাই করার পরে সেই বিক্রিয়ক পদার্থগুলো একটু বেশি এনার্জিযুক্ত বা হাইলি এনার্জেটিক একটা কন্ডিশনে পৌঁছয়, সেই অবস্থার নামে কিন্তু ট্রানজিশন স্টেট। সেই অবস্থায় পৌঁছলেই তখন পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়া করতে সক্ষম হয় এবং প্রোডাক্ট তৈরি করে। তো তাহলে কি হলো, ওই যে ট্রানজিশন অন্তর্বর্তী একটা দশা তৈরি হলো, যার মধ্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একসঙ্গে মিলেমিশে হাইলি এনার্জেটিক অবস্থায় রয়েছে। সেইটা এত বেশি এনার্জিতে রয়েছে যে সেটা আবার নিজেদের মধ্যে রিয়াকশান করে ভেঙে গিয়ে আবার প্রোডাক্টে কনভার্ট হয়। এইটাই হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। অর্থাৎ কোনো একটা রিয়াক্ট্যান্ট যখনই অ্যাক্টিভেটেড অবস্থায় অর্থাৎ উদ্দীপ্ত অবস্থায় চলে গেল বাই অ্যাবজর্বিং এনার্জি ফ্রম আউটসাইড, শক্তি শোষণ করে যদি সে অনেক বেশি এনার্জিতে চলে যায়, ফলে তার এনার্জি লেভেলটা অনেক বেড়ে গেল, তখন তার মধ্যে একটা রিয়াকশান করার টেন্ডেন্সি তৈরি হয়ে গেল, অর্থাৎ সে ট্রানজিশন স্টেট মিনস হচ্ছে
এমন একটা অন্তর্বর্তী অবস্থা যেখান থেকে তাকে কোনো একটা পথে আসতেই হবে, সেই পথে থাকতে পারবে না, সেখানে তার স্টেবিলিটি খুবই কম। সে তখন খুব উত্তেজিত অবস্থায় রয়েছে, এক্সাইটেড কন্ডিশনে রয়েছে, যখন তখন সে খুব কুইকলি সে প্রোডাক্টে কনভার্ট হবে। সেই অবস্থার নামই হচ্ছে ট্রানজিশন স্টেট। ঠিক, এবং আমাদের এটাতে অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে যে পড়াটা পড়লাম সেটা অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেট থিওরি। যে গ্রাফগুলো আমরা করেছি, অনুঘটকের গ্রাফ বা তোমার হচ্ছে আগে সক্রিয়করণ শক্তির যে গ্রাফগুলো করি, সবই হচ্ছে ট্রানজিশন স্টেটের গ্রাফ, এবং ওইগুলোই কিন্তু আমরা জেনে রাখবো বা বুঝে রাখবো। এবারে কলিশন থিওরি অর্থাৎ সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব খুবই সোজা, একদম সহজ সরল একটা কনসেপ্ট। যে রাসায়নিক বিক্রিয়া, আমি কতগুলো পয়েন্ট আমি ছোটো করে লিখে দিয়েছি, এইগুলো মনে রাখলেই হবে। রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে পরস্পরের সঙ্গে সংঘর্ষ করতে হবে, সংঘর্ষ না হলে বিক্রিয়া হবে না। ঠিক আছে, অর্থাৎ মানে একটা সংঘর্ষ যদি ঠিকঠাক না হয় তাহলে তাদের মধ্যে তো আর ইলেকট্রনিক মানে নতুনভাবে ইলেকট্রনিক চেঞ্জ সেটা তো ঘটবে না। তো যথেষ্ট তাদের কাছে আসতে হবে এবং কাছাকাছি আসতে হবে, সুতরাং অর্থাৎ সংঘর্ষ করতে হবে। আমরা যখন কোনো রিয়াকশানে আমরা যদি উষ্ণতা বাড়িয়ে দিই তখন আমরা দেখব সেই অণুগুলোর মধ্যে গতিশীলতা বেড়ে যায় এবং একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং রিয়াকশানটা প্রসিড করে। ওই জন্য গরম করতে হয়। প্রতিটি সংঘর্ষ কিন্তু বিক্রিয়া ঘটাতে সক্ষম হয় না। কিছু কিছু সংঘর্ষ আছে যারা বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়, বাকিগুলো সংঘর্ষগুলো কিন্তু বিক্রিয়া ঘটায় না। তো যে সমস্ত কলিশন বা সংঘর্ষগুলো বিক্রিয়া ঘটাতে সক্ষম তাকে আমরা বলছি কি কার্যকরী সংঘর্ষ বা ইফেক্টিভ কলিশন। সব সংঘর্ষ বিক্রিয়া ঘটায় না, কিছু কিছু সংঘর্ষ বিক্রিয়া ঘটায়। মোট সংঘর্ষ সংখ্যার অনেকগুলো সংঘর্ষ হচ্ছে। একটা পাত্রের মধ্যে যদি কিছু পদার্থ থাকে তাদের মধ্যে মানে অসংখ্য মানে একেবারে কাউন্টলেস সংঘর্ষ ঘটছে, কিন্তু সব সংঘর্ষে কিন্তু রিয়াকশানটা হয় না। যেমন ধরো একটা গ্যাসের পাত্রের মধ্যে মনে করো 2-3টে গ্যাস রয়েছে, মিশে রয়েছে, সেই গ্যাসীয় পদার্থগুলো কিন্তু একে অপরের সঙ্গে সবসময় ধাক্কা খাচ্ছে। কারণ তুমি পড়েছো যে গ্যাসের গতিতত্ত্বে পড়েছো যে গ্যাসীয় পদার্থের অণুগুলো গতিশীল এবং অবিরাম গতিতে বিভিন্ন দিকে তারা মানে ছুটোছুটি করছে এবং তারা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে, কিন্তু এই ধাক্কা তাদের রিয়াকশানটা হচ্ছে না। রিয়াকশান করাতে গেলে কি করতে হবে, তাদেরকে সাকসেসফুল কলিশন ঘটাতে হবে, ইফেক্টিভ কলিশন ঘটাতে হবে, যাতে কিনা রিয়াকশানটা হয়। অর্থাৎ যথেষ্ট সংঘর্ষটা হতে হবে, তার ম্যাগনিটিউড কিন্তু যথেষ্ট হতে হবে, না হলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা হবে না। তো সেই জন্য বলা হচ্ছে যে সব সংঘর্ষই বিক্রিয়া ঘটায় না, খুব অল্প সংখ্যক সংঘর্ষই কিন্তু কার্যকরী হয় এবং তারা হচ্ছে বিক্রিয়া ঘটাতে পারে এবং সেই সংখ্যাটা খুবই নগণ্য। টোটাল সংঘর্ষ যে কটা হচ্ছে তার তুলনায় খুবই নগণ্য। 4 নম্বর পয়েন্টে একটা কথা লেখা রয়েছে যে কার্যকরী সংঘর্ষ, কিন্তু সব সংঘর্ষ তো কার্যকরী সংঘর্ষ না। কিছু কিছু সংঘর্ষ আছে তাকে কার্যকরী করতে হলে একটা মিনিমাম এনার্জি কিন্তু দরকার, তাকে বলা হচ্ছে কি সূচনা শক্তি, অর্থাৎ থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড মানে সূচনা, মানে স্টার্টিং। একটা মানে রাসায়নিক বিক্রিয়া হবে তাহলে কি করতে হবে, সেখানে সংঘর্ষ ঘটাতে হবে। কীরকম সংঘর্ষ না, সাকসেসফুল বা ইফেক্টিভ সংঘর্ষ ঘটাতে হবে, ইফেক্টিভ কলিশন ঘটাতে হবে। তাহলে ইফেক্টিভ কলিশন ঘটাতে গেলে সেই অণুকে এক্সট্রা একটা এনার্জি সাপ্লাই করতে হবে, সেই এনার্জিটাই হচ্ছে থ্রেশহোল্ড থিওরি। বা সেই অণুগুলোকে একটা বিশেষ উচ্চতর শক্তি সম্পন্ন হতে হবে, তাহলেই তাদের সংঘর্ষগুলো সাকসেসফুল হবে। তো সেই সংঘর্ষটা, সেই শক্তিটাকে বলা হচ্ছে কি সূচনা শক্তি বা থ্রেশহোল্ড এনার্জি। সেটা কী জিনিস না, সূচনা শক্তি মানে হচ্ছে সক্রিয়করণ শক্তি যা আছে, আর বিক্রিয়ক অণুগুলোর কিন্তু অটোমেটিক একটা অ্যাভারেজ এনার্জি ছিল, আমরা বাইরে থেকে শক্তি দিয়ে তাকে আরও সক্রিয় করেছি। সেই সক্রিয়করণ শক্তি আর তাদের অ্যাভারেজ বা গড় শক্তি যেটা ছিল সেই যোগফলটাই কিন্তু সূচনা শক্তি। এটা অটোমেটিক ছিল। এই গড় শক্তি নিয়ে অণুগুলো কিন্তু নিজেরা ধাক্কাধাক্কি মারছে, তাতে বিক্রিয়া হচ্ছে না। যে একটা এক্সট্রা শক্তি সাপ্লাই করলাম, এটা এর সঙ্গে যোগ হয়ে গেল, তাহলে এনার্জিটা বেড়ে গেল, তখন সেই অণুগুলো যে সংঘর্ষ করবে সেটা হচ্ছে ইফেক্টিভ কলিশন, অর্থাৎ কার্যকরী সংঘর্ষ, তারপরে রিয়াকশানটা হবে। 5 নম্বর পয়েন্টটা, এটা লাস্ট পয়েন্ট, কিন্তু লাস্ট হলেও খুব ইম্পর্টেন্ট একটা, যে কার্যকরী সংঘর্ষের জন্য কিন্তু অণুগুলোকে একটা নির্দিষ্ট
জিওমেট্রিক্যাল বিন্যাস অর্থাৎ ওরিয়েন্টেশন, বিন্যাস বলতে এখানে ওরিয়েন্টেশন, একটা নির্দিষ্ট জিওমেট্রিক ওরিয়েন্টেশন দরকার। অর্থাৎ ধরো যদি দুটো অণু, প্রত্যেকটা অণুর তো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো। কোনো অণু হচ্ছে টেট্রাহিড্রাল, যেমন মিথেন টেট্রাহিড্রাল মানে চতুস্থলক, কার্বন ডাইঅক্সাইড অণু হচ্ছে আবার সরলরৈখিক, অ্যামোনিয়া গ্যাস সেটা হচ্ছে পিরামিডাল, এরকম তোমরা পড়েছো, সব মনে আছে আশা করি। তো ওই যে জ্যামিতিক আকার যদি ঠিকঠাক যে অণুগুলো যদি ধাক্কা যদি মারতে হয়, অর্থাৎ কলিশন যদি তাদের করতে হয়, তাহলে কিন্তু নির্দিষ্টভাবে তাদের কিন্তু ধাক্কাটা যেন লাগে। যেমন ধরো একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির যদি সংঘর্ষ হয়, সে সংঘর্ষ যদি অল্প একটু হয়তো পাশ দিয়ে হলো, তাতে কিন্তু কোনো অসুবিধা, তাতে কোনো ভয় নেই। যদি দুটো গাড়ি যদি একদম মুখোমুখি ধাক্কা লাগে, সেক্ষেত্রে কিন্তু সংঘর্ষটা অনেক বেশি হবে। এবং অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে অণুগুলোকে ঠিকঠাক কিন্তু ওরিয়েন্টেশনে আসতে হবে, তাহলে কিন্তু ইফেক্টিভ সংঘর্ষটা, ইফেক্টিভ কলিশনটা হবে। তো এখানে আমরা আমি যেটা বলতে চাইলাম, দুরকম এখন থিওরি আছে, একটা ট্রানজিশন স্টেট থিওরি যেটা আমরা সক্রিয়করণ শক্তি দিয়ে পড়লাম, আর এখন যেটা বললাম সেটা কলিশন থিওরি। এই দুটোর কনসেপ্ট তোমাকে রাখতে হবে, আর কিছু না। এখানে যা যা প্রশ্ন পরীক্ষায় আসার কথা যা আসে সেগুলো আমি সবই পড়িয়ে দিয়েছি। এবং আমার এই 6খানা, এটা বোধহয় সিক্সথ পার্ট পড়ছি আমরা। এই 6খানা পার্ট পড়লে আমার মনে হয় না কোনো প্রশ্ন তোমার এইচএসে আসবে না, তা হতে পারে না, সবই এর মধ্যে থাকবে। এগুলোকে অবশ্যই ভালো করে পড়বে। আর আমি নেক্সট 2-1 দিনের মধ্যে আমাদের অনলাইন ক্লাস শুরু হবে, সেটা আমি অর্গানিক অনলাইনে পড়াবো। আর ফিজিক্যাল এবং ইনঅর্গানিক এইভাবে ভিডিও দেবো, অথবা আমি পিডিএফ করে সেন্ড করব। তো যারা যারা আমার ক্লাসে অনলাইনে অ্যাটেন্ড করতে চাও, তারা ইমিডিয়েট আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো। পরে আবার পরের ভিডিও আমি দেখছি একটা অন্য চ্যাপ্টার করে দেবো।